সেক্সুয়ালিটি হতে পারে, আর মনের দিক থেকে, অর্থাৎ বডির দিক থেকে হতে পারে, মাইন্ডের দিক থেকে। প্রথমেই আমি বলে দিয়েছিলাম যে আমাদের দর্শনের দুটো সাইড খুব আলোচনা হয়। তোমরা ডেকার্তের দর্শন পড়েছো, সেখানে মাইন্ড বডি ইন্টারাকশনিজম পড়েছো, তোমরা স্পিনোজার দর্শন পড়েছো, প্যারালালিজম পড়েছো। এরা সব মাইন্ড বডি রিলেশন। অর্থাৎ বডি যদি খারাপ হয় মাইন্ডের উপরে প্রভাব পড়ে, মাইন্ড যদি খারাপ হয় বডির উপরে প্রভাব পড়ে, একে অপরের উপরে কিন্তু প্রভাব বিস্তার করছে এনি টাইম। সেই জন্য আমাদের মন যদি খারাপ হয়ে যায় একবার, তো শরীর খারাপ হবেই। টেনশন যদি বেড়ে যায়, তোমার সুগার হবে, হার্টের রোগ হবে, সব কিছু। চলো, কজেস, কি কারণে আমাদের এই ধরনের হচ্ছে। এই জলটা খুব ঠান্ডা, খেলে আমি কথা বলবো। প্রভাব, এটা নিয়ে আমাদের নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের প্রচুর আলোচনা। তোমরা যদি পারো, তার আইডেন্টিটি নিয়েও তিনি, আইডেন্টিটি ক্রাইসিস নিয়েও তিনি গ্রন্থ লিখেছেন, পড়বে। প্রভাবটি হচ্ছে কি না, দুর্ভিক্ষ, দারিদ্র। আমরা দেখতে পাচ্ছি বেশি নারী নির্যাতন হচ্ছে যেসব জায়গায় অর্থনৈতিক দিক থেকে যারা পিছিয়ে, তাদের মধ্যে নারী নির্যাতনের হার বেশি। বস্তিতে, অশিক্ষিত এরিয়ায়, হাতে পয়সা নেই, খেতে কম পায়, এক গাদা ছেলে বলে, তাদের মধ্যে অকথ্য ভাষা, মেয়েদেরকে অশালীন কথা বলা, মেয়েদের উপরে খারাপ আচরণ তাদের মধ্যে বেশি সংখ্যা। এই জন্য স্বামীজি যখন আমার দেশ থেকে বিদেশে গিয়েছিলেন, তখন তিনি এসে বিদ্যাসাগর মাসে তখন বিধবাদের বিবাহ নিয়ে আন্দোলন করছিলেন, যে বিধবাদের বিয়ে দিলে তাদের মুক্তি করবে। তখন তোমরা হয়তো অনেকে পড়েছো। হ্যাঁ, আমি কদিন আগে বিদ্যাসাগরের 200 পাতা একটা বই বের করেছি দেশ পাবলিকেশন থেকে। সেখানে আমরা দেখিয়েছি যে সেই সময় যে 9000 লোক বিদ্যাসাগরের বিরুদ্ধে কথা বলেছিল, যে না, বিধবা বিবাহ দেওয়া যাবে না, এটা শাস্ত্র বিরুদ্ধ। তার মধ্যে স্বামীজি, বিবেকানন্দ ছিল। কি অবস্থা! বিবেকানন্দ নিজে বিরোধিতা করছেন বিদ্যাসাগর, কি না এটা ঠিক কাজ। তখন বিদ্যাসাগর অন্য কারোর কথা ভাবেন, যে নরেন, তুমি একটা ফিলোসফি স্টুডেন্ট, স্কটিশ চার্চ কলেজ থেকে তুমি ফিলোসফিতে বিএ পাস করেছো, তুমি বিদেশ থেকে ঘুরে এলে, তুমি আমার বিরোধিতা করছো। তখন স্বামীজি একটা কথা বলেছে, শোনেন, তোমাদের শুনলে খারাপ হবে। স্বামীজি বলেছিলেন যে একটি মেয়ে বিবাহ হয়েছিল, তার স্বামী মারা গেছে, সে বিধবা হয়েছে, তাকে আবার বিয়ে দিবেন, আবার তার স্বামী মারা যাবে কিছুদিন পর। তখন তো কুলিং কথা ছিল, বড় বয়সে প্রচুর ডিফারেন্স থাকতো, মেয়ে মানে হাজবেন্ডের সঙ্গে ওয়াইফের প্রচুর ডিফারেন্স। কাদম্বিনী গাঙ্গুলির সঙ্গে তার হাজবেন্ডের ডিফারেন্স ছিল 22 বছর। এখনো আছে আমাদের সিনেমা স্টাররা কত ডিফারেন্সে বিয়ে করছে। মাধুরী দীক্ষিতের সঙ্গে তার হাজবেন্ডের বয়সের ডিফারেন্স কত। এই যে মারা গেল শ্রীদেবীর সঙ্গে তার হাজবেন্ডের ডিফারেন্স কত, 20 বছর খানি কি। তো এই যে ডিফারেন্সে, তখন আরো বেশি ডিফারেন্সে বিয়ে হতো। তারপরে আবারটা মারা যাবে, তাহলে কি তার মুক্তি হবে? বিবেকানন্দ প্রশ্ন করছেন স্বামী বিদ্যাসাগর খুব সমস্যায় পড়ে গেছে। বলছে তা তো ঠিক নয়, তো তুমি ঠিক বলেছো। বলছে আমি লাগাতার একটি মেয়েকে বিয়ে দিতে থাকবো, একটা করে স্বামী মরুক আবার বিয়ে দিন, স্বামী মরুক আবার বিয়ে দিন, দেখুন লাস্টে গিয়ে ওই মেয়েটার কি অবস্থা। এত স্বামীকে ট্রিটমেন্ট করতে করতে ওই নিজে আসামি হয়ে, ও আর থাকবে না। নরেন তাহলে কি করতে হবে? বলছে আমি বিদেশ থেকে দেখে এলাম, ওদের দেশের মেয়েরা স্বামী শ্বশুর এদের উপর নির্ভরশীল, ওরা নিজেরা নিজের পায়ে দাঁড়িয়েছে, ওরা কোলে সন্তান নিয়ে কর্পোরেট দুনিয়ায় কাজ করে নিজের রোজগার করছে। আমাদের দেশে এটা চাই, অর্থাৎ পাশ্চাত্য শিক্ষা চাই, পায়ে দাঁড়ানোর শিক্ষা চাই, পায়ের তলার মাটিটা শক্ত হবে সেই শিক্ষা চাই, তাহলেই হয়ে যাবে। আপনি স্ত্রী জাতির শিক্ষা ব্যবস্থা করে দিন, দেখবেন ওরা হোয়াট ইজ হোয়াট বুঝে নেবে, কোনটা ভুল কোনটা ঠিক বুঝে নেবে। স্বামীর টাকায় চলবো না নিজের টাকায় চলবো, আমি নিজে প্রতিষ্ঠিত হবো না, স্বামী সারা জীবন দাসত্ব করে যাবো, শিখে আপনাকে শেখাবেন। ব্যাস, 1 মাসে বিদ্যাসাগর মহাশয় নদিয়া আর মেদিনীপুরের মধ্যে 30টা স্কুল করলেন। তার মধ্যে 30টার মধ্যে অধিকাংশকে তোমাদের জন্য, মানে মেয়েদের জন্য, বালিকা বিদ্যা। আর যে যার জন্য তোমরা পড়াশোনা শিখতে পেরেছ, তিনি সত্যিকারে তারপরে এই ঘটনার পরে সেই স্বামীজি, যিনি বিবেকানন্দ, যিনি বিদ্যাসাগরের বিরোধিতা করেছিলেন, তিনি বলেছিলেন আমার দেখা জীবন্ত ঈশ্বর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমার গুরু রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি গুরু, ঈশ্বর, জীবন্ত ঈশ্বর বিদ্যাসাগর। কারণ স্ত্রী জাতির মুখে ভাষা দিয়েছেন শিক্ষার ব্যবস্থা করে। সুতরাং এই আন্দোলনটা
রামমোহন রাজা রামমোহন রায় থেকে শুরু হয়েছে স্ত্রী জাতিকে আলোকিত করা, তাকে এস্টাবলিশ করা, তার পায়ের তলা মাটিটা শক্ত করা, তাকে এম্পাওয়ার করা আজকের ঘটনা নয়। এটা সেই মাতৃবোধ অর্থাৎ মাতৃদেব ভব, সেখান থেকে শুরু হয়েছিল উপনিষদ থেকে। তারপরে চাণক্য এসে বললেন মাতৃ পরদারেষু য পশ্যতি সপণ্ডিত, এই যে পণ্ডিতের লক্ষণ দিলেন তিনি, যে মাতৃবোধ পরদারেষু পরদ্রব্যেষু নষ্টবোধ আত্মবোধ সর্বভূতেষু য পশ্যতি সপণ্ডিত। যিনি মায়েদেরকে সমান করতে পারবেন তিনি পণ্ডিত, আর যে মায়েদেরকে সমান করতে পারবে না সে হচ্ছে মূর্খ, পণ্ডিত না। তাহলে পণ্ডিতের লক্ষণ তিনি বলেননি যে যার প্রচুর জ্ঞান আছে, তিনি বলছেন যে মাকে সমান করতে পারবে, অন্যান্য সকল জীবকে নিজের মতো মনে করবে, তিনিই পণ্ডিত। আমরা কদিন পারি না বলে আমরা সব মূর্খ দেব।